হ্যালো ভিউয়ার্স, আজকে যে মুভির গল্প শোনাবো তার নাম হলো আশাইন। মুভির গল্পটিতে মৃত্যুর শেষ দিনগুলোতে মানুষ কিভাবে হাসি আনন্দ নিয়ে বেঁচে থাকতে পারে তা আমরা দেখতে পাবো। মুভির গল্পের শুরুতে আমরা রাহুলকে দেখি। সে একজন গ্যাম্বেলার, ক্রিকেট নিয়ে বাজি ধরে 3 কোটি টাকা জিতে যায়। রাহুলের গার্লফ্রেন্ড নাফিসা সবসময় তাকে সবকিছুতে সাপোর্ট করে, তবে রাহুলের গ্যাম্বেলিং বিষয়টি নিয়ে রাগও করে। রাহুল ও নাফিসা দুজনকে অনেক ভালোবাসে। রাহুল নাফিসাকে এই খুশির খবরটা দিয়ে সে 3 কোটি টাকা জিতে গেছে। তারা তাদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘরোয়া পার্টির আয়োজন করে। রাহুল তার কাছের বন্ধু স্কাইবারের সাথে এই নিয়ে গল্প করছে। তার একটা স্বপ্ন আছে, হিমাচলে সে একটা রিসোর্টের বিজনেস শুরু করবে। সবাই মিলে পার্টিতে অনেক হাসি আনন্দ করে, আর রাহুল নাফিসাকে বিয়ের জন্য প্রপোজও করে। তারা শীঘ্রই বিয়ে করবে। একদিন নাফিসা অফিস থেকে বাসায় ফিরলে রাহুল তাকে বলে তার লাংস ক্যান্সার ধরা পড়েছে। কিছু মেডিকেল টেস্ট করার জন্য সে হসপিটালে গিয়েছিল, সেখান থেকে জানতে পেরেছে। নাফিসা রাহুলকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কথোপকথনে রাহুল বুঝে যায় তার হাতে বেশি সময় আর নেই। রাহুল আর নাফিসা ভীষণ ভেঙে পড়ে। রাহুল এই পরিস্থিতি কিভাবে সামলাবে তা সে বুঝতে পারে না। মাঝরাতে সে চিৎকার করে রাস্তায় নেমে ছুটতে থাকে। একটা সময় বৃষ্টি নেমে আসে। সে এক জায়গায় বসে পড়ে। বাতাসে একটা খবরের কাগজের টুকরো উড়ে এসে তার কাছে পড়ে। রাহুল তাতে একটা শেল্টার হোমের বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে এই ধরনের দুর্রোগ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি দিয়ে তাদের জীবনের শেষ দিনগুলো কাটানোর ব্যবস্থা রয়েছে। রাহুল অনেক ভেবে চিনতে নাফিসাকে কিছু না বলেই বিজনেস ছাত্র সেই রাতে ঘর থেকে বেরিয়ে পড়ে। নাফিসার জন্য বেশিরভাগ টাকা রেখে অবশিষ্ট টাকা নিজের সাথে নিয়ে যায়। রাহুল শেল্টার হোমে এসে সিস্টার গ্রেসির সাথে দেখা করে। এই শেল্টার হোমের নাম পদ্মশ্রী। রাহুল সিস্টার গ্রেসিকে বলে তার লাংস ক্যান্সার হয়েছে। সিস্টার তাকে তার রিপোর্ট দেখাতে বলে, যা রাহুলের কাছে নেই। সিস্টার বলে এখানে থাকার জন্য সবাই ওয়েটিংয়ে থাকে, এটা ডোনেশনে চলে। ও রুগী ছাড়া অন্য কাউকে রাখা সম্ভব না, কেননা তিনি রাহুলের কথা বিশ্বাস করেননি। রাহুল তাকে তার সাথে নিয়ে আসা অনেকগুলো টাকা শেল্টার হোমের জন্য ডোনেট করে। শেষ পর্যন্ত সিস্টার গ্রেসি এখানকার নিয়ম ভেঙে রাহুলকে রাখতে রাজি হয়। এখানে আসার পর রাহুলের সাথে বেশ কয়েকজনের সাথে সার পরিচয় হয়। তাদের মধ্যে রয়েছে পদ্মা, পার্থসারথী নামে একজন বয়স্ক আঙ্কেল, মধু আন্টি, গোবিন্দ নামে একটা ছোট্ট ছেলের সাথে। পদ্মা সিস্টার গ্রেসি রাহুলকে শেল্টার হোম ঘুরে দেখায়। রাহুল সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে। এখানে এক একজনের জীবনে এক এক গল্প। পদ্মা 17 বছর বয়সী একজন কিশোরী। জীবন নিয়ে তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তা পূরণ করার মতো সময় তার কাছে নেই, কারণ তার ব্লাড ক্যান্সার। তবে পদ্মা সারাদিন হাসি আনন্দ মজা করে বেড়ায়। পার্থসারথী আঙ্কেলের গলায় ক্যান্সার। তিনি ব্যাংকের ম্যানেজার ছিলেন। তিনি ইলেকট্রনিক্সের সাহায্যে কথা বলে। তার জীবনের দুঃখ তার আপনজনা তার খোঁজ খবর রাখে না। মধু আন্টি পতিবৃত্তির কাজ করত। তিনি এইডসে আক্রান্ত, তবে এই কারণে নয়, তিনি অনেক সচেতন ছিলেন। শরীরে রক্ত নিতে গিয়ে তার এইডস হয়েছে। ছোট গোবিন্দর শরীরেও ক্যান্সার বাসা বেঁধেছে। গোবিন্দ কমিক্স পড়তে অনেক ভালোবাসে, আর গোবিন্দর সম্পর্কে সবাই বলে তার নাকি কিছু আধ্যাত্মিক ক্ষমতা আছে। সবাই তাকে ঈশ্বরের দূত ডাকে। রাহুল সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। মধু আন্টির সাথে কেউ মিশতে চায় না। রাহুল বোঝায় তার এখানে যারা আছে সবার গন্তব্য একটাই, তা হলো মৃত্যু। কিসের ভেদাভেদ। একদিন রাতে রাহুলের প্রচণ্ড কাশি ও শ্বাসকষ্ট হয়। সে গোবিন্দের রুমে যায়। তার দিকে হাত বাড়াতে একটা অদ্ভুত শান্তি অনুভব করে এবং সেখানে বেহুঁশ হয়ে পড়ে যায়। পরের দিন যখন রাহুল জেগে ওঠে, গোবিন্দ তাকে আম খেতে দেয়। রাহুল তা খায়। গোবিন্দের আম খাওয়ার পর থেকে রাহুল আর সিগারেট খেতে পারে না। তার কাছে প্রচণ্ড অস্বস্তি লাগতে থাকে। পদ্মা ও রাহুল ভালো বন্ধু হয়ে ওঠে, একসাথে সময় কাটায়। পদ্মা রাহুলের ডায়েরি পড়ে নাফিসার সম্পর্কেও জেনে যায়। একদিন রাহুল গোবিন্দের রুমে গেলে গোবিন্দ রাহুলকে একটা গল্প শোনায়। এমন একটা গল্পের স্বপ্ন রাহুলও দেখে, যা রাহুল তার ডায়েরিতেও লিখে রেখেছে। তা হলো সেই রূপকথার নায়ক ইন্ডিয়ানা জোন্স। তার চাবুক চুরি হয়ে গেছে। গোবিন্দ বলে রাহুল তার চাবুক খুঁজতে একটা মৃত্যুর রাজপ্রাসাদে যাবে, যেখানে একটা পাগল ভূত তাকে একটা সুখের সিন্দুক দেখাবে। সেই সিন্দুকে তার চাবুক রয়েছে। আর এখানে অনেক বন্দি ভূতেরা আছে শিকলবন্দি অবস্থায়। তারা রাহুলকে তাদের মুক্ত করে দিতে আকুতি জানাবে। রাহুল তাদের শিকল থেকে মুক্ত করে সে শিকলগুলো আগুনে ফেলে সেই সুখের সিন্দুকের চাবি বানাতে পারবে। এর মধ্যে গোবিন্দের নানি চলে আসতে গোবিন্দ গল্প বলা বন্ধ করে দেয়। রাহুল গোবিন্দকে আবার জিজ্ঞেস করে ইন্ডিয়ানা জোন্স কি তার চাবুক খুঁজে পায়। গোবিন্দ বলে সে গল্প রাহুলকে বানাতে হবে। আর এক রাতে রাহুল স্বপ্ন দেখে সে আবার মৃত্যুর রাজপ্রাসাদে যায়। সেখানে শেল্টার হোমের সবাইকে আত্মা হিসাবে দেখে, যারা তাকে তাদের মুক্ত করে দিতে বলে। রাহুল কিছু বুঝে উঠতে পারে না। তখন সে গোবিন্দকে ছোট ভূত হিসাবে দেখতে পায়।
গোবিন্দ তার হৃদয়ে হাত রেখে রাহুলের হৃদয়টি হাতের মুঠে নিয়ে এসে রাহুলের সামনে রাখে। রাহুল বুঝতে পারে আত্মাগুলোর শিকলের তালা খোলার চাবিকাঠি হলো তার হৃদয়ের ভালোবাসা। তাই রাহুল শেল্টার হোমের সবাইকে বর্তমানে আনন্দ ও খুশি দেওয়ার জন্য সমুদ্রের পাড়ে একটা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে সে একটা ব্যান্ড নিয়ে আসে যারা বর্তমানের মধ্যে বেঁচে থাকার গান গায়। রাহুল সবাইকে তাদের একটা ইচ্ছে লিখে একটা পটে রাখতে বলে। তারপর রাহুল আর পদ্মাও তাদের ইচ্ছাগুলো লিখে দুটি উইশ পট একজন অপরজনকে দেয়। কথা থাকে সবার উইশ পূরণ হলে তাদের ইচ্ছাগুলো তারা দুজন পূরণ করবে। তারা একটা উইশ ফেয়ারি ক্লাব গঠন করে এবং সবার ইচ্ছাগুলো এক এক করে পূরণ করতে থাকে। পদ্মা রাহুলকে ভালোবাসতে চায়। রাহুল পদ্মাকে বলে সে রাহুলের চেয়ে অনেক ছোট এবং বয়সেও ছোট। এভাবে তাদের সময় কাটতে থাকে। মাঝে মধ্যে সবাই বেশ শারীরিকভাবে কষ্ট সহ্য করতেও দেখা যায়। রাহুল একদিন স্বপ্ন দেখে সে সবার ইচ্ছাগুলো পূরণ করায় সে আত্মাগুলো মুক্তি পেয়ে গেছে, তারা মৃত্যুর আশপাশার থেকে চলে যাচ্ছে। আর তাদের শিকলগুলোকে সে আর পাগল ভূত মিলে আগুনে ফেলে সুখের সিন্ধুকে চাবিও বানায়। কিন্তু পাগল ভূত যে কিনা পদ্মা হঠাৎ পা পিছলে আগুনে পড়ে যায়। রাহুল দৌড়ে পদ্মা রুমে যায় আর দেখতে পায় পদ্মার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছে। সে রাহুলকে তার শেষ ইচ্ছা পূরণের কথা বলে। রাহুল দৌড়ে তার রুমে গিয়ে পদ্মার উইশপটটা ভেঙে দেখে পদ্মার শেষ ইচ্ছা হলো রাহুল যাতে তাকে ভালোবাসে। রাহুল দৌড়ে এসে পদ্মাকে চুমো খায়, তবে সেই মুহূর্তে পদ্মা মৃত্যুর কোলে ঢলে পড়ে। রাহুল কান্নায় ভেঙে পড়ে। পদ্মাও রাহুলের উইশ ফেয়ারি ক্লাবের আলমারিতে একটা ইন্ডিয়ানা জোন্সের পোশাক এবং একটা চাবুক রেখে যায়, যা রাহুলের উইশ ছিল। আস্তে আস্তে রাহুলের শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। আর একদিন নাফিসা ও রাহুলের বন্ধু স্কাইবার চলে আসে শেল্টার হোমে। পদ্মা মৃত্যুর আগে নাফিসাকে ফোন করে তাকে এখানকার ঠিকানা দিয়ে গিয়েছিল। নাফিসা এসে রাহুলের খেয়াল রাখতে শুরু করে। গোবিন্দ রাহুলকে আরও একটা গল্প শোনায়, যেখানে একটা জায়গায় রাহুল একটা ঝর্ণা খুঁজে পাবে। একজন দূত তাকে সেখানে নিয়ে যাবে, যার পানি খেয়ে তার ক্যান্সার ঠিক হয়ে যাবে। রাহুল ঝর্ণাটা খুঁজতে থাকে। সিস্টার গেসি নাফিসাকে বলে সারা ক্যান্সার যখন পুরো বডিতে ছড়িয়ে পড়ে মানুষের মস্তিষ্ক প্রভাব পড়ে। রাহুলের ক্ষেত্রেও বোধহয় এমনটা হয়েছে। আর রাহুল ঝর্ণাটা কোথায় আছে তা খুঁজতে থাকে। একদিন নাফিসার কাছে রাহুল সেই পাম্পলেটটা খুঁজে পায়, যেখানে হিমাচলের একটা জায়গায় রাহুল রিজর্টের বিজনেস করতে চেয়েছিল, যা তার স্বপ্ন ছিল। মধু আন্টি বলে হিমাচলের এই জায়গাটাতে ঘন জঙ্গল আর গাছপালা ঘেরা, চারিদিকে ঝর্ণা, যেন একটা স্বর্গ। রাহুল বুঝে যায় অমর জীবনের ঝর্ণা কোথায় আছে। সে তার কল্পনার রূপকথা নায়ক ইন্ডিয়ানা জোন্সের পোশাক পরে রেডি হয়। সবার কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে নাফিসাকে নিয়ে বেরিয়ে পড়ে হিমাচলের সেই জায়গার উদ্দেশ্যে, যেখানে অমর জীবনের ঝর্ণা আছে। আর সেই ঝর্ণার পানি পান করে রাহুল তার ক্যান্সার ঠিক করবে। আর এভাবেই গল্পটা শেষ হয়।